পিএসসির নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসে জড়িত থাকার অভিযোগে 17 জনকে গ্রেপ্তার করেছে সিআইডি। তাদের মধ্যে 2 উপপরিচালক, সাবেক চেয়ারম্যানের গাড়ি চালক আবেদ আলী এবং তার ছেলেও রয়েছেন। সোমবার দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গাড়ি চালক আবেদ আলী, তার ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আরও রয়েছেন 2 উপপরিচালক মোহাম্মদ আবু জাফর এবং জাহাঙ্গীর আলম, 2 সহকারী পরিচালক এসালাম আলমগীর কবির এবং নিখিল চন্দ্র রায়। সেই সাথে অফিস সহায়ক খলিলুর রহমান সহ বেশ কয়েকজন আছেন। পিএসসি প্রায় 30টি নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের মাধ্যমে অর্থ হাতিয়ে নিচ্ছিল ওই চক্র। এই নিয়ে গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ প্রচারের পর গ্রেপ্তার অভিযানে নামে সিআইডি। সরকারি চাকরিতে কোটা বাতিলের এক দফা দাবি আদায়ে 3 দিনের আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। সোমবার রাতে রাজধানীর শাহবাগে 5 ঘন্টার বিক্ষোভ কর্মসূচি শেষে অবরোধ প্রত্যাহারের পর এ ঘোষণা দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে দিনভর বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধে যানজটে ভোগান্তি পোহান সাধারণ মানুষ। কোটা বাতিলের দাবিতে আন্দোলনের 7ম দিনে রাজপথে শিক্ষার্থীরা। রোববার বিকাল 4টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড় অবরোধ করে শিক্ষার্থীরা। একই সময়ে সায়েন্স ল্যাব, ফার্মগেট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সড়ক অবরোধ করা হয়। শিক্ষার্থীরা জানান, সরকারি চাকরিতে কোটা আবার বহাল হলে বৈষম্যের শিকার হবেন তারা। এই লক্ষ্যে আমরা কাজ করছি। দফা 1, দাবি 1, কোটা নট কাম ব্যাক। সংবিধানে বলা নাই যে বৈষম্য থাকবে এই দেশে। তো আমাদের আন্দোলনটা হচ্ছে বৈষম্যের বিরুদ্ধে। এদিকে কোটা বাতিলের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করেন। ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফলে তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন হাজারো মানুষ। সকলের মেধা অনুযায়ী কাজ হোক, সকলের মেধা অনুযায়ী তাদের যোগ্যতায় পৌঁছাক, আমরা এটাই চাই, এটাই আমাদের দাবি। সংবিধান 29 অনুচ্ছেদে আছে সরকারি চাকরিতে সুযোগের সমতা, কিন্তু আমরা দেখতে পাই মুক্তিযোদ্ধা কোটা, পোষ্য কোটা, আঞ্চলিক কোটা। এক দফা দাবি আদায়ে 3 দিনের আলটিমেটাম দেয় আন্দোলনকারীরা। তারা জানান, মঙ্গলবার অনলাইন অফলাইনে জনসংযোগ চালাবেন তারা। যে দ্রুত সময়ের মধ্যে আমাদের যে এক দফা রয়েছে সেটি আইন পাস করে আমাদের যে এক দফার দাবি সেটি পূরণ করুক। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে 2018 সালে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা বাতিল করে সরকার, কিন্তু গত 5 জুন হাইকোর্টের রায়ে সে পদ্ধতি পুনর্বহাল হয়। এরপর থেকেই ফের আন্দোলনে শিক্ষার্থীরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারি চাকরিতে কোটা এবং বিশ্ববিদ্যালয়ের সর্বজনীন পেনশন স্কিম বাতিলের আন্দোলন নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেছেন 5 মন্ত্রী প্রতিমন্ত্রী। বৈঠকের বিষয়ে এখনই গণমাধ্যমকে কিছুই জানাননি তারা। আদালতে বিচারাধীন বলে মন্তব্য করে রায়ের জন্য অপেক্ষায় থাকার কথা বলেন। সোমবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে রুদ্ধদ্বার এই বৈঠক অনুষ্ঠিত হয়। সারা দেশে সড়ক ও রেলপথ অবরোধ করে আন্দোলনে শিক্ষার্থীরা। দাবি সরকারি চাকরিতে কোটা বাতিলের পাশাপাশি সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিল চেয়ে আন্দোলনে বিশ্ববিদ্যালয় শিক্ষক ও কর্মচারীরা। এতে চরম ভোগান্তিতে সড়ক ও রেলের যাত্রীরা। অচল অবস্থা বিশ্ববিদ্যালয়ে। এ অবস্থায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বৈঠকে বসেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আইনমন্ত্রী আনিসুল হক, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার চাপা ও তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। কাদের ভাই, যেহেতু মিটিং করলেন, স্পেসিফিক কোনো সিদ্ধান্ত না, এমনি জানার জন্য না ক্যামেরা লাগবে না। বৈঠকের আলোচনা নিয়ে বিস্তারিত জানাননি মন্ত্রী প্রতিমন্ত্রীরা। তবে আদালত থেকে যে সিদ্ধান্ত আসবে সরকার তা বাস্তবায়ন করবে বলে জানান তারা। আসলে আদালতে যে বিষয়টি বিচারাধীন আছে সেটা নিয়ে আমরা মন্তব্য করব না, এবং যারা সেখানে দাবিটা করেছেন সেটা অপেক্ষা করতে হবে, তাদেরকেও অপেক্ষা করতে হবে। আমরা সরকার তো ইতিমধ্যেই একটা এই বিষয়ে আপিল করেছে। সরকার কিন্তু যেহেতু প্রজ্ঞাপন বাতিলের যে নির্দেশ হাইকোর্টের আদেশটা ছিল সেটা নিয়ে একটা বাতিল সরকার একটা আপিল করেছে, তো সুতরাং এই বিষয়ে আমি মন্তব্য করতে পারছি না। সামগ্রিক বিষয় নিয়ে কথা বলেছি, যেটা একটা কনফিডেন্সিয়াল মিটিং, এটা নিয়ে আমরা বাইরে কিছু বলতে পারবো না। কোনো সিদ্ধান্ত হয়নি, সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ার মধ্যে আলাপ আলোচনা আমরা নিজেরাই করছি। শিগগিরই কোটা ও পেনশন স্কিম সমস্যার সমাধান হবে বলে আশা করছেন মন্ত্রীরা। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
বিচারাধীন বিষয় হলেও কোটা সংস্কার আন্দোলন করে শিক্ষার্থীরা আদালত অবমাননা করছেন বলে মনে করেন না আইনজ্ঞরা। বরং সুপ্রিম কোর্টের অনেক সিনিয়র আইনজীবীর মতে আন্দোলন সমাবেশ করা তাদের সাংবিধানিক অধিকার। অন্যদিকে বিচারাধীন বিষয়ে শিক্ষার্থীদের ধৈর্য ধরার পরামর্শ রাষ্ট্রপক্ষের। সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে কোটা পুনর্বহাল করে হাইকোর্ট রায় দেয় 5 জুন। এরপর থেকেই কোটা বিরোধী আন্দোলন করে যাচ্ছে শিক্ষার্থীরা। এর বিরুদ্ধে আপিলে যায় রাষ্ট্রপক্ষ। এই অবস্থায় অনেকেই প্রশ্ন তুলেছেন, বিচারাধীন বিষয় নিয়ে এভাবে আন্দোলন করা যায় কিনা। সুপ্রিম কোর্টের কয়েকজন সিনিয়র আইনজীবী জানান, সংবিধানের 37, 38, 39 অনুচ্ছেদ অনুযায়ী সভা সমাবেশ করা কিংবা দাবি জানানো নাগরিক অধিকার। রায়ের সমালোচনা করা যায় বলেও মত অনেকের, তবে এক্ষেত্রে কটাক্ষ করা যাবে না বিচার বিভাগকে। ছাত্রছাত্রীরা তো কোর্টকে খারাপ বলছে না, কোর্ট নিয়ে একটি কথাও বলছে না। তারা কোটার কুফল বুঝাচ্ছে, তারা চাচ্ছে সরকার আন্তরিক হোক, ঠিক যেরকম 2018 সালে হয়েছিল সরকার। কাজে এখানে যে সমস্ত আমি বলবো জ্ঞান পাপীরা সাবজুডিস বলে এগুলো বলছে, তারা আইনের যথার্থ ব্যাখ্যা দিচ্ছে না। একটা রায় যখন হয়ে যায়, সেটা পাবলিক প্রপার্টি হয়ে যায়। ব্যক্তিগতভাবে যতটুকু সম্ভব সেটা সমালোচনা করা যাবে। যেমন আমি সমালোচনা করছি যে পলিসি ম্যাটারে হাইকোর্ট সবসময় বলে যে আমরা ইন্টারফেয়ার করব না, কিন্তু এই ক্ষেত্রে তো ইন্টারফেয়ার করে ফেলল। কোটা বিরোধী এই আন্দোলনকে আদালত অবমাননা বলছেন না অ্যাটর্নি জেনারেল ও সাবেক আইনমন্ত্রীও। তবে বিচারাধীন বিষয় নিয়ে আন্দোলন করা থেকে বিরত থেকে চূড়ান্ত রায় পর্যন্ত অপেক্ষার পরামর্শ তাদের। আন্দোলনটা আমি মনে করি যে এটা ওনাদের না করাই উচিত হবে। ওনাদেরকে আমি বলবো, কারণ আদালতে যেটা বিচারাধীন বিষয়, সেই বিষয়টা রাজপথে না করে আদালতে তো আসে, এটা তো বিচার হবে। আন্দোলন করার আদালত অবমাননা করা একটা না। তারা যদি আদালতের কাজ করতে বাধা সৃষ্টি করে বা আদালতকে তার বিচারিক কাজ থেকে দূরে রাখতে চাচ্ছে, ধমক দিয়ে হোক, যেভাবে হোক, সেইটা এক কথা। বুধবারের মধ্যে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় হাতে পেলে বৃহস্পতিবার কোটা বাতিলে আপিল বিভাগে নিয়মিত আপিল করবে রাষ্ট্রপক্ষ। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে 8 দিন ধরে আন্দোলনে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক কর্মচারীরা। এতে বন্ধ রয়েছে ক্লাস পরীক্ষা সহ প্রশাসনিক কার্যক্রম। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। এর আগে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনে বড় কোনো কর্মসূচি ছিল না, তবে অনেক বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন কোর্সের ক্লাস পরীক্ষা সহ অন্য দাপ্তরিক কাজ বন্ধ রাখা হয়। এদিকে শিক্ষকদের আন্দোলনের ফলে সেশন জটে পড়ার শঙ্কায় শিক্ষার্থীরা। গত 13 মার্চ অর্থ মন্ত্রণালয় থেকে প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন জারির পর এটিকে বৈষম্যমূলক উল্লেখ করে এর বিরুদ্ধে সরব হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় আন্দোলন আরো বেগবান হচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের সর্বাত্মক কর্মসূচি পালিত হবে। আমাদের ক্লাস বর্জন, পরীক্ষা বর্জন, আমরা যেগুলো 3 দফা দাবির কথা বলেছি, 3 দফা দাবি নিয়ে আমরা থাকব। মহাসড়কে ট্রাফিক আইনে মামলার পর জব্দ করা নথি পাওয়া যাবে ঘরে বসেই। এজন্য দিতে হবে 55 টাকা ডাক মাশুল। এ সময় লাগবে সর্বোচ্চ 15 দিন। এজন্য সোমবার রাজধানীর উত্তরায় হাইওয়ে পুলিশ ও ডাক বিভাগের মধ্যে সমঝোতা সই হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, ঘরে বসেই নথিপত্র পাওয়ায় যানবাহন মালিক ও চালকদের ভোগান্তি কমবে। লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে যাত্রী নিয়ে কক্সবাজারের রামুতে যাচ্ছিল বাসটি। ফিটনেস না থাকায় কুমিল্লার জোড়াগঞ্জে গাড়িটিকে আটক করে হাইওয়ে পুলিশ। মামলার পর জব্দ করা হয় বাসের কাগজপত্র। এতদিন এ ধরনের মামলার পর জব্দ করা কাগজ সংগ্রহ করতে হতো কুমিল্লার জোড়াগঞ্জ হাইওয়ে থানা থেকেই। ফলে ভোগান্তিতে পড়তেন মালিক চালকরা। তবে এখন থেকে এসব নথি পাওয়া যাবে ঘরে বসেই। হাইওয়ে পুলিশ ও ডাক বিভাগের সমঝোতা অনুযায়ী 55 টাকা ডাক মাশুল দিলে ঘরেই পৌঁছে দেওয়া হবে জব্দ করা কাগজপত্র। আর এতে সময় লাগবে সর্বোচ্চ 15 দিন। এটা একটি স্পেশালাইজ সার্ভিস হিসেবে যাবে, নট অর্ডিনারি কোনো সার্ভিস না। আমাদের প্যাকেজিং করব, আমরাই আমাদের নিজ দায়িত্বে এটা প্যাকেজিং করব। প্যাকেজিং করে এটা আমরা আমাদের ইনশিওরড আর্টিকেল হিসেবে এটা আমরা পোস্ট করব। হাইওয়ে পুলিশ জানিয়েছে, মামলার সময় সংশ্লিষ্ট ব্যক্তির কাগজপত্র ডাকযোগে পেতে চান কিনা পজ মেশিনে সেটি বাছাইয়ের সুযোগ থাকবে। অভিযুক্ত চালক বা মালিক রাজি থাকলে তার ঠিকানায় পাঠানো হবে জব্দ নথি। যাকে ফাইন দিতে হয়, জরিমানা দিতে হয়, তাকে ব্যাংকে যেয়ে দিতে হয়, অথবা আমাদের যে মোবাইল ব্যাংকিং আছে উপায়, সেখানে যেয়ে দিতে হয়। তখন একই সাথে
উনি ডাক বিভাগের যে 55 টাকা মাসুল সেটাও পরিশোধ করতে পারবেন। সেই সিস্টেমটা আমরা নিয়ে কাজ করছি, অচিরেই এটা চালু হবে। তাহলে দুই জায়গায় পারবেন, ক্যাশ অন ডেলিভারি পারবেন, জরিমানা পরিশোধের সময় পারবেন। হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী মহাসড়কে ট্রাফিক আইন ভাঙার দায়ে 2023 সালে 2,09,007টি এবং এই বছরের জুন পর্যন্ত 1,03,142টি মামলা হয়েছে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 3 দশক ধরে ভুল পদ্ধতিতে সবুজায়ন করা হয়েছে রাজধানীতে। এখানকার মাটির সাথে মানানসই দেশীয় গাছের পরিবর্তে সড়কের পাশে এবং উদ্যানে লাগানো হয়েছে বিদেশি গাছ। অপরিকল্পিত সবুজায়ন আত্মঘাতী উল্লেখ করে পরিবেশবিদরা বলছেন, এর ফলে রাজধানীর তাপমাত্রা বাড়বে, যার খেসারত দিতে হবে ভবিষ্যৎ প্রজন্মকে। রাজধানীর বিমানবন্দর সড়ক সৌন্দর্য বাড়াতে কৃষ্ণচূড়া ও দেশি গাছ কেটে 2017 সালে এখানে লাগানো হয় চীন ও তাইওয়ান থেকে কেনা দামি বনসাই। পরিবেশবিদ ও উদ্ভিদবিদদের বিরোধিতা উপেক্ষা করে দেশের মাটির সাথে সম্পর্কহীন গাছ লাগানো হয়। এরপর থেকেই বিমানবন্দর সড়কের চারপাশ ছায়াহীন, উত্তপ্ত। রাজধানীর সড়ক দ্বীপ ও সড়ক বিভাজকের বেশিরভাগ গাছই সৌন্দর্য বাড়ানোর গাছ। সাম্প্রতিককালে লক্ষ্য করছি যে আমাদের সৌন্দর্য বর্ধনের বৃক্ষ এবং বিদেশি প্রজাতির বৃক্ষের একটি আগ্রাসনও শুরু হয়েছে, যেখানে বৃক্ষে যেই পরিমাণ ইকোসিস্টেম সার্ভিস আমাদের প্রোভাইড করার কথা, যেই পরিমাণ ছায়া এবং অক্সিজেন দেওয়ার কথা, সেখানে সৌন্দর্য বর্ধনের নামে আমরা যদি বাগান বিলাস টাইপের গাছগুলোর উপর নির্ভর করে নগর পরিকল্পনা করতে থাকি, তাহলে এই শহরটির যে ঊর্ধ্বমুখী তাপমাত্রা বৃদ্ধির প্রবণতা রয়েছে তা আগামীতে আরও কয়েক গুণ বেড়ে যাবে। গবেষণায় দেখা গেছে রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার 58% গাছই বিদেশি আর 33% গাছ শোভাবর্ধক। উদ্ভিদবিদরা বলছেন, বিদেশি গাছ পরিবেশের ভারসাম্য নষ্ট করছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রাণ প্রকৃতি। দেশীয় গাছের কোনো বিকল্প নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদাহরণটা দিয়ে বলি, এখানে মেট্রো রেল হয়েছে, এমন কিছু গাছ লাগানো হয়েছে, সেই গাছের সাথে আমরাও ওইভাবে পরিচিত না। তো সুতরাং ওই গাছের গুণাগুণটা কেমন আমরা জানলাম না, কিন্তু আমাদের গাছের অভাব কোথায়? তা আমরা এই যে এই অপরিকল্পনা অভাবের মাসুল আমাদেরকে দিতে হবে। 30 বছরে ঢাকার সবুজ এলাকা 20% থেকে কমে দাঁড়িয়েছে 7%। গাছ কমায় দূষণের সাথে বেড়েছে গরম। এখনই সচেতন না হলে ভবিষ্যতে পরিবেশ বিপর্যয়ের শঙ্কায় পরিবেশবিদরা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বন্যার কারণে উত্তরবঙ্গের 3 জেলায় বন্ধ হয়ে গেছে 4 শতাধিক প্রাথমিক বিদ্যালয়। খোলা থাকা বিদ্যালয়ে উপস্থিতি কমেছে উদ্বেগজনক হারে। প্রশাসন বলছে, বন্যার কারণে শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে তা পূরণে বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে। জুনের শেষ সপ্তাহ থেকে তিস্তা ও ব্রহ্মপুত্র অববাহিকায় বন্যা দেখা দিয়েছে। পানিতে ডুবে গেছে লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধায় 425টি প্রাথমিক বিদ্যালয়। পাঠদান বন্ধ হয়ে আছে 407টিতে। বাড়িঘরও পানিতে ডুবে যাওয়ায় বই ও শিক্ষা উপকরণ বস্তাবন্দি। 1 লাখেরও বেশি শিক্ষার্থীর বাড়িতে নেই পড়ালেখার পরিবেশ। আমাদের যে বই খাতা আছে আমি বেঁধে সাঙ্গের উপর তুলে থুয়ে দিছি। আমরা এখন কোথায় পড়বো? আমাদের পরিবেশটা খুবই কষ্টের। খোলা থাকা স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি কমেছে উদ্বেগজনক হারে। উপস্থিতি 70% থেকে নেমে এসেছে গড়ে 5%। চারপাশে এতটাই পানি, বাচ্চারা স্কুলে আসতে পারছে না। ম্যাক্সিমাম বাচ্চার বাসা হচ্ছে পানিবন্দী। এবং আমরা গত বৃহস্পতিবার যে চিত্রটা দেখেছি সেটা হচ্ছে বাচ্চারা স্কুলে আসা সত্ত্বেও তাদের গার্ডিয়ানরা তাদেরকে নিয়ে গিয়েছেন তাদের নিরাপত্তার কথা চিন্তা করে। শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে সরকার উদ্যোগ নিয়েছে বলে জানান কুড়িগ্রামের জেলা প্রশাসক। তাদেরকে বিকল্প উপায়ে পাঠদান করানোর পরিকল্পনা আমাদের আছে এবং সেটি যেন খুব সহসায় চালু করা যায় সেই চেষ্টা আমরা করে যাচ্ছি, যাতে করে তাদের শিক্ষা জীবন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। ডুবে যাওয়া বিদ্যালয়গুলোতে পাঠদানের উপযোগী করতে সময় লাগবে কমপক্ষে 2 সপ্তাহ। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কুড়িগ্রাম। বন্যা পরিস্থিতি নিয়ে জানাতে কুড়িগ্রাম ও গাইবান্ধা থেকে যুক্ত হয়েছেন সহকর্মীরা। প্রথমে কুড়িগ্রাম থেকে জানাবেন সহকর্মী আব্দুল খালেক। আব্দুল খালেক, প্রায় 4 শতাধিক গ্রাম কুড়িগ্রামে বন্যার পানিতে ডুবে আছে। তো কিছু পয়েন্টে নদীর পানি কমছে। সার্বিকভাবে বন্যার পরিস্থিতি এখন কেমন দেখছেন? আর শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেগুলো আসলে বন্ধ রয়েছে, কতগুলো খোলা রয়েছে এবং সংকট আসলে কিভাবে কাটানো হবে এ বিষয়ে একটু জানাবেন।
যে গত 3 দিন ধরে যেভাবে পানি কমছিল ধীর গতিতে, আজকেও কিন্তু আমরা লক্ষ্য করছি সেভাবেই পানি কমছে এবং এখন কিন্তু বিপদ সীমার ধরলা এবং দুধকুমার নদী সামান্য উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে ব্রহ্মপুত্র নদের পানি এখনো কিন্তু বিপদ সীমা 30 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর আপনি যেমনটি বলছিলেন যে প্রায় 1 সপ্তাহেরও বেশি সময় ধরে কিন্তু এই মানুষগুলো পানিবন্দী থাকার কারণে তাদের বিশুদ্ধ পানির সংকট এবং পশু খাদ্য এবং শিশুদের খাদ্যের মারাত্মক সংকট দেখা দিয়েছে। পাশাপাশি দেখা যাচ্ছে যে বিস্তীর্ণ এলাকার ফসল কিন্তু এখনো বন্যার পানিতে নিমজ্জিত রয়েছে। কৃষি বিভাগ আমাদেরকে যে তথ্য দিয়েছে তাতে দেখা যাচ্ছে যে ৭,৩৫০ হেক্টর জমির পাট আর বীজতলা সহ অন্যান্য ফসল নিমজ্জিত রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ বীজতলা রয়েছে। এই বীজতলা আবার নতুন করে তৈরি করলে কৃষকদের অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে। পাশাপাশি রোপণ মৌসুম পিছিয়ে যায় কিনা সেটি নিয়েও কিন্তু তারা শঙ্কায় রয়েছে। বিশেষ করে সামনে তাদের জমি তৈরির কাজ এবং বীজতলা তৈরি করে আমনের রোপণের কাজ রয়েছে। এই রোপণের কাজ যদি আবার কয়েক দফা বন্যায় যদি সেটি পিছিয়ে যায় তাহলে কিন্তু তারা এই মৌসুমে তারা বেশ ভালোভাবে সংকটে পড়বেন। পাশাপাশি আপনি যে কথাটি বলছিলেন যে শিক্ষা প্রতিষ্ঠান, আমরা গতকালও বিভিন্ন এলাকায় ঘুরে যেটি দেখেছি যে পানিতে নিমজ্জিত রয়েছে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের সরকারি হিসেবে এখন পর্যন্ত 4 শতাধিক প্রতিষ্ঠান কিন্তু বন্যার পানিতে নিমজ্জিত এবং এর বেশিরভাগই কিন্তু পাঠদান কার্যক্রম একেবারেই বন্ধ হয়ে গেছে এবং কবে আবার চালু হবে সেটি কিন্তু অনিশ্চিত। শিক্ষা বিভাগও সেটি বলতে পারছেন না। তবে যেটি হয় প্রতি বছর অন্তত আগস্টের শেষ সপ্তাহ বা সেপ্টেম্বরের প্রথম ভাগ পর্যন্ত কিন্তু দফায় দফায় বন্যা হয়, কখনো 4 দফা কখনো 5 দফা। তো সেই পরিস্থিতিতে আসলে এই যে 2-2.5 মাস কিন্তু ওই প্রতিষ্ঠানগুলোতে লেখাপড়ার তেমন কোনো পরিবেশ থাকে না এবং আসলেই এই সময়টা লেখাপড়া তাদের চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়। তো এই বিষয়ে তারা এই শিক্ষার ঘাটতি পূরণের জন্য প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে পরবর্তী সময়ে তারা হয়তো অতিরিক্ত ক্লাস করে এই ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আব্দুল খালেক সাথেই থাকবেন। এবার গাইবান্ধা থেকে জানাবেন বন্যা পরিস্থিতি নিয়ে সহকর্মী আরিফুল ইসলাম। আরিফুল ইসলাম, গাইবান্ধায় বন্যা পরিস্থিতি বর্তমানে কি অবস্থায় আছে এবং শিক্ষার্থীদের যে ক্ষতি পুষিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে সেটি আসলে যে বিকল্প পদ্ধতিতে পুষিয়ে দেওয়া হবে সেটি কি, এ বিষয়ে কোনো তথ্য আছে কিনা এবং বন্যা পরবর্তী সংকটগুলো আসলে কিরকম হতে পারে সেটা কাটিয়ে ওঠায় কি পরিকল্পনা আছে? হ্যাঁ, গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদের পানি এবং ঘাঘট নদীর পানি যে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল খুব দ্রুত গতিতে কিন্তু সেটি আবার নামতে শুরু করেছে। গত 24 ঘন্টায় আমরা দেখেছি যে ব্রহ্মপুত্র নদের পানি প্রায় 17 সেন্টিমিটার কমে বিপদসীমার 49 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং ঘাঘট নদীর পানি 13 সেন্টিমিটার কমে বিপদসীমার মাত্র 1 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কিন্তু দুর্ভোগ, কষ্ট সবকিছু চিত্র কিন্তু এখনো আগের মতো অপরিবর্তিত রয়েছে। মানুষ এখনো চরম সংকটে দিন কাটাচ্ছে। তো আমরা যে এই জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে কথা বলেছিলেন ফজলুল ইসলাম, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে গাইবান্ধায় 148টি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে এবং আরো 123টি বিদ্যালয় পানিতে নিমজ্জিত রয়েছে। তো যে সব স্থানে আসলে এই পাঠদানগুলো বন্ধ রয়েছে তারা শিক্ষার্থীরা সেখানে যাতায়াত বন্ধ থাকলেও তিনি বলেছেন যে শিক্ষকরা সেখানে নিয়মিত যাচ্ছেন এবং তারা চেষ্টা করছেন যে বিকল্প কোনো উঁচু স্থানে শিক্ষার্থীদেরকে নিয়ে তাদেরকে পাঠদান করানো যায় কিনা। আর এই বিষয়ে শিক্ষকরা সার্বক্ষণিক এলাকায় খোঁজ খবর রাখছেন। আর কৃষি বিভাগের সাথে আমাদের কথা হয়েছে যে 6,500 হেক্টর ফসলি জমি পানিতে নিমজ্জিত রয়েছে, যেটি তারা হিসাবে বলেছিলেন যে প্রায় 77 কোটি টাকার মতো ক্ষতি হবে এবং 67,000 কৃষক কিন্তু এই ক্ষতির সম্মুখীন হবেন। তো কৃষি বিভাগ জানিয়েছে যে সরকারি প্রণোদনা সহ বিভিন্ন সহায়তা পরামর্শ দেবার জন্য মাঠে তাদের মাঠকর্মীরা কাজ করছেন, যাতে করে পরবর্তীতে পানি নেমে গেলে যাতে তারা দ্রুত এই ক্ষতি পুষিয়ে নিতে পারেন সে লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন। এটি আমাদেরকে জানিয়েছেন এই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক খোরশেদ আলম। আর ত্রাণ তৎপরতাও আমরা দেখছি যে অব্যাহত রয়েছে। তবে যে পরিমাণ মানুষ আসলে এই সংকটে রয়েছে, দুর্ভোগে রয়েছে, সেখানে আসলে এই ত্রাণ সহায়তাটা আরো অনেক বেশি বাড়ানো দরকার বলে সংশ্লিষ্টরা মনে করছেন। কুড়িগ্রাম ও গাইবান্ধা থেকে বন্যা পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা। সাবেক আইজিপি বেনজির আহমেদের গুলশানের 4টি ফ্ল্যাট জব্দ করেছে দুদক। সোমবার র্যাঙ্কন আইকন টাওয়ারের ফ্ল্যাটগুলো সিলগালা করে তত্ত্বাবধায়ক নিয়োগ দেওয়া হয়েছে। বিচ্ছিন্ন করা হয়েছে গ্যাস, পানি এবং বিদ্যুৎ সংযোগ। 4টি ফ্ল্যাট মিলিয়ে করা হয় 9,000 বর্গফুটের একটি ইউনিট, যেখানে প্রায়ই থাকতেন তিনি। গুলশান 1 নম্বরের র্যাঙ্কন আইকন টাওয়ার, সবখানে লেগে আছে আভিজাত্যের ছোঁয়া।
এখানেই সাবেক আইজিপি বেনজির আহমেদের 4টি ফ্ল্যাট। দুর্নীতির অভিযোগে বেনজিরের এই ফ্ল্যাটগুলো জব্দের নির্দেশ দেওয়া হয়, কিন্তু তারপরেও ভবনটিতে ঢুকতে দেওয়া হয় না কাউকে। আমাদের ঢুকতে না দেওয়ার কারণ ঢুকতে না দেওয়ার কারণে তো ঢুকতে দিতেছি না না আমি এই যে ঢুকছেন আপনি একটু উপরে যেতে চাই। আপনি ঢুকছেন তো আপনি ঢোকেন নাই আমরা এন্ট্রি দিচ্ছি না আমরা এন্ট্রি দিচ্ছি দিয়েছেন তাই আপনাকে সম্মান করছি না না আমি একটু বসেন ওনাদের কাজ শেষ হইলে ওনারা আইসা আপনাদের গ্রিট করবেন আমাকে যেভাবে বলা হয়েছে আমি সেইভাবে আপনাদের বলতেছি। বেনজির তার স্ত্রী ও মেয়েদের নামে কেনা 4টি ফ্ল্যাটের আয়তন 9000 বর্গফুট। এগুলোকে নকশা করে এক দরজার ভেতরে আনা হয়েছে। সোমবার একে সিলগালা করে দেয় দুদক। প্রকৃত ফ্ল্যাটের ভিতরে কি কি আছে তার ইনভেন্টরি করার জন্য আমাদের পিডব্লিউডির একজন ইঞ্জিনিয়ার মহোদয় আছেন এবং আমরা প্রত্যেকে মিলে একসাথে বসেই একটা ইনভেন্টরি করা হয়েছে যে এই ফ্ল্যাটটিতে আসলে কি কি পাওয়া গেছে। এখানে 4টি ফ্ল্যাট রয়েছে, তবে 4টি ফ্ল্যাটটা এমনভাবে তৈরি করা হয়েছে যে একসাথে একটি পরিবার ব্যবহার করতে পারে, মানে সবগুলোর সাথে কানেক্টেড। জব্দ করে এই ফ্ল্যাটের তত্ত্বাবধায়ক করা হয়েছে দুদকের পরিচালক মঞ্জুর মোর্শেদকে। ফ্ল্যাটে থাকা জিনিসপত্রের তালিকা জমা দেওয়া হবে কমিশনে। দুর্নীতি দমন কমিশনকে রিসিভার নিয়োগ করা হয়েছে। এর পক্ষ থেকে পরিচালক সম্পদ ব্যবস্থাপনা ইউনিট এটা বুঝে নিয়েছে, আর যে ইনভেন্টরি করা হয়েছে এটা কমিশনে জমা দেওয়া হবে। এরই মধ্যে ওই ফ্ল্যাটের বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। নাজমুল সাইদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিলেটের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ এনামুল হকের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। সোমবার মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক ফারজানা ইয়াসমিনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ শামস জগলুল হোসেনের আদালত এই আদেশ দেন। গত 4 জুলাই এনামুল হকের 8,95,04,500 টাকার জমি ও ফ্ল্যাট জব্দের নির্দেশনা দেয় আদালত। জব্দ করা সম্পত্তির মধ্যে এনামুলের গুলশানের জোয়ার সাহারায় 3 কাঠা, বাড্ডায় 4 কাঠা, খিলক্ষেতে 33% ও গাজীপুরে 5 কাঠা জমি ও গুলশানের 2428 বর্গফুটের ফ্ল্যাট রয়েছে। এছাড়া রয়েছে কাকরাইলের আইরিশ নূরজাহানে 1170 বর্গফুটের একটি ও 1825 বর্গফুটের আরেকটি ফ্ল্যাট। জব্দের তালিকায় মোহাম্মদপুরের 3টি বাণিজ্যিক ভবনে 4000 বর্গফুটের 3টি স্পেস, মোহাম্মদপুরের আরেকটি ভবনে 10,965 বর্গফুটের স্পেস রয়েছে। মোহাম্মদ এনামুল হক, তার বিরুদ্ধে একটা মামলা হয়েছিল 9,76,00,000 টাকা জ্ঞাত হয় বহির্ভূত সম্পদের। মামলার তদন্ত চলছে। এখন এই মুহূর্তে আমাদের কাছে তথ্য এসেছে যে তিনি বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। সেই জন্য আমরা আজকে বিদেশে পালিয়ে যেতে না পারে সেই জন্য তার বিদেশে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করার জন্য একটা আবেদন করেছি এবং বিজ্ঞ আদালত শুনানি শেষে সেটি মঞ্জুর করেছে। বগুড়ার বনানীতে বাস এবং কাভার্ড ভ্যান সংঘর্ষে 3 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও 11 জন। সোমবার রাত 2:30টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় রাতে ঢাকা থেকে নওগাঁর দিকে যাচ্ছিল সাফাতে আলী পরিবহনের একটি বাস। বগুড়া সদরের বনানী এলাকায় বাসটি পৌঁছলে একটি কাভার্ড ভ্যানের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় 3 জন। খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এটি জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর রহমান, এই দুর্ঘটনা কিভাবে ঘটলো? যারা নিহত হয়েছেন তাদের পরিচয় পাওয়া গেছে কিনা এবং যারা আহত আছেন তাদের মধ্যে কেউ আশঙ্কাজনক আছেন কিনা, কি বলছেন চিকিৎসকরা? আমি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি কিছুক্ষণ আগে। তারা যেটি বলেছেন যে 8 জনকে এখানে আহত অবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে, তাদের মধ্যে 2 জনের অবস্থা কিছুটা গুরুতর বলে মনে করছেন তারা, আর বাকি 6 জন খুব শীঘ্রই সেরে উঠবে। যদি অন্য কোনো ভিতরে সমস্যা না থেকে থাকে তাহলে তারা খুব দ্রুতই সেরে উঠবেন, এমনটাই তারা আশা করছেন। ইতিমধ্যেই এর বাইরে একজন যাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, তার কাছ থেকে তার স্বজনরা যেভাবে তথ্য আমাদেরকে দিচ্ছে সেটি হলো যে রাত্রি 2:30টার কিছু আগে 2:25-এর দিকে হবে এই নওগাঁগামী গাছটি সাফাতে আলী পরিবহনের সেটি বনানী এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে একেবারেই বলা যায় যে উল্টো পথে চলে আসা একটি কাভার্ড ভ্যানের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই এক নারী এবং কাভার্ড ভ্যানের যে রয়েছে সুজন শিকদার তারা মারা যান। আর
হয়েছেন তার পরিচয় আমরা এখনো জানতে পারিনি। তবে চালকের পাশাপাশি যারা যাত্রী ছিলেন, বাসের চালক এবং যাত্রী যারা ছিলেন, তারা বলছেন যে কাভার্ড ভ্যানটি বেশ দ্রুত গতিতেই উল্টা পথে উল্টা পথে আসছিলেন। আর রাতের অন্ধকারে হঠাৎ করেই যখন চালকের নজরে এই গাড়িটা উল্টা পথে আসার বিষয়টি নজরে আসে, তখন সে আসলে নিয়ন্ত্রণ রাখতে পারেনি। আর একইভাবে কাভার্ড ভ্যানটিও যে উল্টো পথে চলে গেছে সেটিও সে বুঝে উঠতে পারেনি, কারণ এখানে রাস্তাটা বেশ প্রশস্ত এবং এই রাস্তাটি প্রশস্ত থাকার কারণে ঠিক কোন দিকে কোনটি গাড়ি যাবে সেই ধরনের কোনো নির্দেশনা সেখানে ছিল না বা তারা বুঝতেও পারেনি। সেই কারণেই মূলত কাভার্ড ভ্যানের চালক কি নিহত হয়েছেন? না, বাসের চালক আছেন, কিন্তু যেটি কাভার্ড ভ্যান সেটির চালক মারা গেছে এবং তিনি হলো সুজন শিকদার, তার নামটা আমরা জানতে পেরেছি। আর বাসের যে যাত্রী শামীম হাসান, এই দুইজনের পরিচয় আমরা পেয়েছি, কিন্তু নারী যাত্রী শামীম হাসান এই দুইজনের পরিচয় আমরা পেয়েছি, কিন্তু নারী যে কাভার্ড ভ্যান নারী যারা ছিলেন তার পাওয়া যায়নি। তবে অলৌকিকভাবে একটি শিশু বেঁচে দেওয়ার তথ্য আমাদেরকে হাইওয়ে পুলিশ জানিয়েছে। আসিফ, আপনাকে ধন্যবাদ এই বিষয়ে তথ্য দেওয়ার জন্য। খুলনার লোহারগাঁইট এলাকায় সাবেক যুবলীগ কর্মী আল আমিনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত 10টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাতে একটি গ্যারেজে বসেছিলেন আল আমিন। এই সময় কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ তার উপর হামলা করে। ধারালো অস্ত্র দিয়ে এলো পাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এখনও হত্যার কারণ এবং হত্যাকারীদের পরিচয় জানা যায়নি। নিহত আল আমিনের বিরুদ্ধেও হত্যাসহ 10টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ। বড় ভাই আসলে চা খাতি বেরোইছিল, এরা পূর্ব পরিকল্পিতভাবে এরা আমার ভাইকে হত্যা করলো। কিভাবে হয়েছে আমি জানি না, আমার পরে খবর দিছে, আমি সেইটা শুনে আসার পরে এই অবস্থা দেখে এখানে আসি। রাজধানীর পর চট্টগ্রামে এডিস মশার ঘনত্ব সবচেয়ে বেশি, তাই ডেঙ্গু বিস্তারে এই মহানগরে আছে চরম ঝুঁকিতে। সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের একদল গবেষকের মাঠ পর্যায়ের অনুসন্ধানে এমন তথ্য মিলেছে। দ্রুত এসব মশার প্রজনন ক্ষেত্র ধ্বংসের পরামর্শ দিয়েছেন তারা। যদিও ডেঙ্গু নিয়ে চট্টগ্রাম মহানগরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো তৎপর নয় বলে অভিযোগ আছে। এডিস মশার বিস্তারের গড় সূচক ইন্ডেক্স 20-এর উপরে গেলে সেটি উচ্চ ঝুঁকি বলে বিবেচিত হয়। এই বাস্তবতায় দেশের বিভিন্ন মহানগরীতে গত এপ্রিল মাস থেকে চালানো এক মাঠ জরিপে দেখা গেছে, ঢাকার পাশাপাশি চট্টগ্রামের বিভিন্ন ওয়ার্ডে এই সূচক 20-এর উপর ছাড়িয়ে গেছে। গবেষকরা বলছে, আয়তন এবং জনবসতি বিবেচনায় বন্দরনগরীর জন্য এডিস মশার এমন বিস্তার উদ্বেগজনক। মশার বিস্তারের সাথে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়লে এক পর্যায়ে বিপদ চরম আকার ধারণ করতে পারে। আমরা চিটাগং কাজ করেছি। চিটাগংয়ে আমরা অন্যান্য বছরের তুলনায় এবছর এডিস মশার ঘনত্ব বেশি পেয়েছি। এখনই এডিস মশাকে নিয়ন্ত্রণ করা না যায় তাহলে এবছর চিটাগংয়ে ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি হবে। এই পরিস্থিতিতে চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগের কপালেও চিন্তার ভাঁজ। আক্রান্তদের চিকিৎসায় এখনো পর্যন্ত সার্বিক প্রস্তুতি ভালো বলে দাবি করলেও ডেঙ্গু বিস্তার রোধে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। বর্ষার সিজন শুরু হয়েছে, পানি জমে থাকবে, এখন লার্ভায় রূপান্তরিত হলে সেটা অ্যাডাল্ট মশা হবে। তো সেই জন্য আমাদের এই সময়টাতে একটু নজরটা বেশি দিতে হবে যাতে পানিটা জমে না থাকে। ডেঙ্গু নিয়ে শঙ্কা থাকলেও বাস্তবে মশা মারার উদ্যোগ চোখে পড়ার মতো নয়। বরাবরের মতো মশা নিধনে কাজ চলছে বলে দাবি চসিকের। ডেঙ্গুর তো আমাদের জন্য খুবই আশঙ্কাজনক এবং এটার জন্য আমাদের যথাযথ প্রস্তুতি রয়েছে। পর্যাপ্ত ওষুধের মজুদ আমাদের আছে এবং আমরা সকল ড্রেন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছি। পাশাপাশি আমরা সচেতনামূলক বিভিন্ন প্রোগ্রাম করছি। ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর রেকর্ডের বছর ছিল 2023। চট্টগ্রাম নগরী ও জেলায় প্রাণ যায় 107 জনের। চলতি বছর এখনো পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 242 জন, মারা গেছে 4 জন। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। মূল্যস্ফীতি কমাতে আবারও সংকোচনমূলক মুদ্রানীতির পথে বাংলাদেশ ব্যাংক। পরিবর্তন আসছে নীতি সুধার রেপোর মতো মৌলিক সুদ কাঠামোয়। যদিও বিদায়ী অর্থ বছরের গড় মূল্যস্ফীতি ছিল 9.73%। মুদ্রানীতির সুফল পেতে আর্থিক খাত সংস্কারের পরামর্শ অর্থনীতিবিদদের। উচ্চ মূল্যস্ফীতি, ডলার সংকট ও নিয়ন্ত্রণহীন ব্যাংক খাত
এমন পরিস্থিতিতে জুলাই ডিসেম্বরের মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, জুনে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯.৭২%, আর খাদ্যে 10.42%। গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রতি মাসেই মূল্যস্ফীতি ছিল ৯%-এর উপরে। মূল্যস্ফীতির লাগাম টানতে ব্যাংক নীতি সুদহার বাড়ানো হলেও নিয়ন্ত্রণ করা যায়নি। চলতি অর্থবছর সংকোচনমূলক বাজেট ঘোষণা করে সরকার। আর্থিক নীতির সাথে সামঞ্জস্য রেখেই আগামী ৬ মাসের জন্য মুদ্রানীতি দিবে বাংলাদেশ ব্যাংক। এক্ষেত্রে ঋণের সুদহারের সাথে বাড়ানো হতে পারে নীতি সুদহার, রেপো, রিভার্স রেপোর হার। যে সমস্ত ব্যাংকে সমস্যা আছে, লিকুইডিটির সমস্যা আছে, ডিপোজিট কমে গেছে, তাদেরকে বলা উচিত যে আপনার ডিপোজিট বাড়ছেন, আপনার লোন বাড়াচ্ছেন কেন। সুতরাং তাদের লোন দেবার যে টার্গেট সেটা আস্তে আস্তে কমাতে হবে। তবে স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজ এবং কৃষি এগুলোতে হাত না দিয়ে এগুলি লক্ষ্যমাত্রা নির্ধারণ করে সেগুলো কিন্তু খুব ফলপ্রসূ হয় না। মুদ্রানীতি যেটা করবেন, ব্যাংকিং সেক্টরে যে দুরবস্থা, দুর্নীতি, খেলাপি ঋণ, এইগুলির সম্বন্ধে ব্যবস্থা নিতে হবে। বাজেটে কিছুই নেই সম্পর্কে। বেসরকারি খাতে ঋণ প্রবাহের প্রবৃদ্ধি মে পর্যন্ত হয়েছে 10.35%। চলতি বাজেটে বিনিয়োগ জিডিপির অনুপাত 27.34%-এ উন্নীত করতে চায় সরকার। এই অবস্থায় দেশে কর্মসংস্থান বাড়াতে মুদ্রানীতিতে ঋণের সুদহার কমানো সহ কার্যকর উদ্যোগ নেয়ার দাবি ব্যবসায়ীদের। ইনভেস্টমেন্ট বাড়াতে হয়, তাহলে খানিকটা মূল্যস্ফীতি ক্রিয়েটেড হয়, সেটা পাবলিক ইনভেস্টমেন্ট বলেন অথবা প্রাইভেট ইনভেস্টমেন্ট বলেন। ওভারঅল ইনভেস্টমেন্টের জন্য একটা চাপ সৃষ্টি হয়েছে। এসিজেড এর বাইরে অন্য কোথাও আসলে প্রজেক্ট লোন দেওয়াটা থেকে ব্যাংকগুলোকে ডিসকারেজ করা হচ্ছে। মূল্যস্ফীতির হার 6% নামিয়ে আনতে জানুয়ারিতে সতর্ক সংকুলানমুখী মুদ্রানীতি ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। একরামুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাঘের আক্রমণে স্বামীর প্রাণ হারানোয় মানবেতর জীবনযাপন করছেন সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনির কয়েক শত বিধবা নারী। আর্থিক কষ্টের পাশাপাশি অপয়া অপবাদে পরিবার ও সমাজে নিগৃহীত হচ্ছেন অনেকে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে তাদেরকে নিয়ে আসার আশ্বাস জেলা প্রশাসকের। শ্যামনগর উপজেলার বাসিন্দা সোনামণির প্রথম স্বামী রাধাকান্ত সর্দারকে বাঘে হত্যা করে 1999 সালে। পরে দেবর ভবেন সর্দারের সাথে বিয়ে হয় তার। 2009 সালে ভবেন বাঘের আক্রমণে নিহত হলে অপয়া অপবাদে বাড়ি থেকে বিতাড়িত হন সোনামণি। সেই থেকে অন্যের বাড়িতে কাজ করেন বিধবা কাঠ না পাওয়া 60 এই নারী। থাকেন জেলেপাড়ার এই খুপড়ি ঘরে। বাজারে ঝাড় ডোবা, থালা ধোবা, আর ওই যেসব হাড়ি টাড়ি ভাড়ায় নিয়ে যায় ওই সব হাড়ি মেজে দেয়, একটা 15 টাকা করে। শুধু সোনামণি নয়, এমন কাহিনী বুলিদাসী সহ শ্যামনগর ও আশাশুনির বহু নারীর। বাঘের আক্রমণে যারা বিধবা হয়েছেন। ভুগিছিল, খুব মেলা দিন ভুইল ও ঘা কান্নে। অনেক লোক জানতো ছিল, এখান দুজন আমার শ্বশুরও জানতো ছিল, সাইডে আর একজন এখনো বেঁচে আছে। আমার ঘরদর নেই, ভাঙা ঘরে বাস করি, ঘরদর বানতে পারি না, বাচ্চাটা নিয়ে জঙ্গল করে খাচ্ছে এখনো পর্যন্ত। এই সকল বিধবাদের সামাজিক ও অর্থনৈতিকভাবে পুনর্বাসনের দাবি জানিয়েছেন বিশিষ্টজনেরা। জেলা প্রশাসকও দিয়েছেন আশ্বাস। সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার মধ্যে যদি সুন্দরবন নির্ভরশীল বাঘ বিধবাদের জীবন জীবিকায় এবং তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হয়, তাহলে এই বাঘ বিধবার পেশাগত জায়গাতে তারা বিকল্প পেশায় এসে তারা তাদের জীবন জীবিকা নির্বাহ করতে পারে। সেফটি নেটের প্রতি মাসে যে সহায়তাটা দেওয়া হয়, এর বাইরেও অন্য কোনোভাবে তাদেরকে একটু বাড়তি সুযোগ সুবিধা দিয়ে, তাদের সন্তানদেরকে পড়াশোনার সুযোগ দিয়ে, তাদেরকে চিকিৎসার সুযোগ দিয়ে সমাজের মেইন স্ট্রিমে রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ আমরা গ্রহণ করব। বেসরকারি সংস্থা লিডার্সের তথ্য মতে শ্যামনগর, আশাশুনি ও কয়রায় বাঘের আক্রমণে বিধবা নারীর সংখ্যা 700 ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বর্ষায় খাগড়াছড়ির পাহাড়ি প্রকৃতি ফিরে পেয়েছে আপন সৌন্দর্য। পাহাড়ের ভাঁজে ভাঁজে থেকে থেকে রোদ বৃষ্টির খেলা, বৃষ্টিস্নাত সবুজ পাহাড় পর্যটকদের কাছে এখন প্রধান আকর্ষণ। প্রকৃতির সক্রিয়তা ধরে রাখতে বন এবং পাহাড় রক্ষার দাবি জানিয়েছেন প্রকৃতিপ্রেমীরা। সবুজ পাহাড়ে সাদা মেঘের ভেলা, কখনো রোদ কখনো বৃষ্টি। ভরা বর্ষায় সবুজ পাহাড় যেন ফিরে পেয়েছে তার আপন রূপ। আর তা দেখতে অনেকে আসছেন পার্বত্য জেলা খাগড়াছড়িতে। মেঘকন্যা সাজেকের পথটা খাগড়াছড়ি থেকে সহজ। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ভাসমান সাদা মেঘের ছোঁয়া পেতে পর্যটকরা আসছেন ছুটে। এছাড়া খাগড়াছড়ির আলুটিলা, রিথাং ঝর্ণা সহ বিভিন্ন দর্শনীয় স্থানে ভিড় করছেন ভ্রমণ পিপাসুরা।
মেঘ পাইনি, কিন্তু প্রকৃতি অনেক সবুজ ছিল আর বৃষ্টি ছিল, এই জন্য আসলে আমাদের খুব ভালো লেগেছে। আলো টিলায় হচ্ছে এখন আসার মতো হচ্ছে একটা কি বলবো ভালো একটা ওয়েদার, যেহেতু হচ্ছে এখন মেঘাচ্ছন্ন হচ্ছে আলো টিলা, এখান থেকে হচ্ছে পুরা খাগড়াছড়ি হচ্ছে আপনার সুন্দরভাবে দেখা যায়। প্রকৃতিপ্রেমীরা বলছেন বর্ষা নিজ হাতে সাজিয়েছে মেঘ, পাহাড়, সবুজ বন আর ঝর্ণাধারা। প্রকৃতির এই সৌন্দর্য ধরে রাখতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান বন বিভাগের। বনের এই সৌন্দর্য আসলে রক্ষা করতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা করতে গেলে আমাদের বনায়ন সৃষ্টি করতে হবে। তার পাশাপাশি হচ্ছে বন যে উজাড় করা, গাছ নিধন, পাহাড় কাটা এইসব বন্ধ করতে হবে। কৃষ্ণচূড়া, রাধাচূড়া, সোনালু, এই ধরনের সৌন্দর্যবর্ধক প্রজাতিগুলো আমরা বিভিন্ন স্পট যেখানে পর্যটকরা ভ্রমণ করবে তাদের সৌন্দর্য যাতে তারা অবগাহন করতে পারে, ওই জন্য আমরা ওইসব স্পটে আমরা এইসব স্পেসিসগুলো লাগাবো। এবারের বর্ষা মৌসুমে খাগড়াছড়িতে অন্তত 40,000 পর্যটক ঘুরতে আসবে বলে আশা সংশ্লিষ্টদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শ্রীলঙ্কা দলের অন্তর্বর্তীকালীন হেড কোচের দায়িত্বে দলটির সাবেক অধিনায়ক সনাথ জয়াসুরিয়া। গেল কয়েক মাস ধরে লঙ্কান দলের পরামর্শক হিসেবে কাজ করছেন তিনি। উল্লেখযোগ্য কোনো কোচিং ক্যারিয়ার নেই সনাথ জয়াসুরিয়ার, তবে এসএলসির প্রধান নির্বাচক হিসেবে কাজ করেছেন। এবারই প্রথম জাতীয় দলের কোচের দায়িত্বে দেখা যাবে সাবেক অলরাউন্ডারকে। সেপ্টেম্বরে ইংল্যান্ড সফরে আগে ঘরের মাঠে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে টি-20 সিরিজ খেলবে শ্রীলঙ্কা, তারপর ইংল্যান্ড সফরে খেলবে টেস্ট সিরিজ। টি-20 বিশ্বকাপে ভরাডুবির পর পদত্যাগ করেন কোচ ক্রিস সিলভারউড। অনূর্ধ্ব 21 এশিয়া কাপকে সামনে রেখে হকি ফেডারেশনের প্রস্তুতি শুরু হয়েছে। ইউরোপে হবে 2 মাসের ক্যাম্প। সে লক্ষ্যে 20 জুলাই থেকে জাতীয় দলের ক্যাম্প শুরুর পরিকল্পনা ফেডারেশনের। এদিকে অর্থ ও পৃষ্ঠপোষক সংকটে তাইওয়ানে আন্তর্জাতিক টুর্নামেন্ট বাতিল করেছে ফেডারেশন। পিটার গ্রেটহার্টকে নিয়ে ইউরোপে খেলার স্বপ্ন দেখছে বাংলাদেশ হকি দল। অর্থ সংকটে তাইওয়ানে 5-a-সাইড টুর্নামেন্টে অংশ না নিলেও বিলেত সফর নিয়ে সিরিয়াস ফেডারেশন। 2-1 দিনের মধ্যেই ঢাকায় আসছেন হকির নতুন টেকনিক্যাল ডিরেক্টর পিটার হার্ট। এরপরে শুরু হবে জাতীয় দলের আবাসিক ক্যাম্প। আমরা এই মাসেই আমরা 15 থেকে 20 তারিখের মধ্যে আমরা আমাদের ক্যাম্প কল করব এবং আমাদের টেকনিক্যাল ডাইরেক্টর 2-1 দিনের মধ্যে দেশে চলে আসছে। গুঞ্জন আছে এরই মধ্যে 21 জনের ক্লাবও নাকি চূড়ান্ত। সপ্তাহের 3 দিন জার্মানিতে বিভিন্ন ক্লাবের হয়ে খেলবেন তারা। থাকা খাওয়া সহ প্রতিদিনের হাত খরচও নাকি দেবে ক্লাবগুলো। জাতীয় দলের ক্যাম্প হবে 2 দিন। এই সময় জার্মানি, পোল্যান্ডের মতো বেশ কয়েকটি দেশের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। ইউরোপে আমাদের প্রায় 2 মাসের মতো আমাদের ক্যাম্প হবে। সেখানে আমরা প্রায় 20 থেকে 25টি প্র্যাকটিস ম্যাচ আমরা খেলবো বিভিন্ন ক্লাবের সাথে। সেখান থেকে আপনার পোল্যান্ডের সাথে এবং হল্যান্ডের সাথে আমাদের খেলার পরিকল্পনাগুলো রয়েছে। আমরা যদি সেটা বাস্তবায়ন করতে পারি, আমার মনে হয় বাংলাদেশের হকির সাথে একটি নবযুগের সূচনা হবে। নভেম্বরে অনূর্ধ্ব 21 এশিয়া কাপ, সেই টুর্নামেন্টকে সামনে রেখে তারুণ্যকে প্রাধান্য দিয়ে দল নির্বাচন করা হবে বলে জানান ফেডারেশন কর্তারা। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার সংবাদে। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।